নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 18 অক্টোবর 2025। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 232তম 232nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকেও আমরা সময় নষ্ট না করে আসুন আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের বাকচক্রেরই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই রবীন্দ্রসঙ্গীত গান প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি স্বামীজি লিখেছেন, এই চিঠিটি নিবেইটাকে লেখা, 921 ওয়েস্ট 21st স্ট্রিট, লস অ্যাঞ্জেলেস, 23rd ডিসেম্বর 1899। দেখুন, এখানে আমার স্বামীজি সব দিনক্ষণ লিখেছেন। এটা আমি বলতাম না, বাকচক্রে কেউ কেউ জানতে চেয়েছেন এবং চিঠির রেফারেন্সে দিনক্ষণ বলি না কেন। আসলে তারা তো চিঠিগুলো পড়েন না, স্বামীজি সব চিঠিতে তার রেফারেন্স দেননি। যে চিঠিতে স্বামীজি দিনক্ষণ লিখেছেন আমিও সেই দিনক্ষণগুলো বলেছি, আর যে চিঠিতে দেননি আমি আর কী করে বলবো বলুন, আমার পক্ষে বলা তো সম্ভব না। কিন্তু নিবেই থেকে স্বামীজি এই চিঠিটা লিখছেন, এই চিঠিটা গুরুত্বপূর্ণ চিঠি। স্বামীজি লিখছেন, সত্যি
আমি চৌম্বক চিকিৎসা প্রণালীতে ক্রমশ সুস্থ হয়ে উঠেছি। মোট কথা এখন আমি বেশ ভালোই আছি। আমার শরীরের কোনো কালেই বিগড়ায়নি। স্নায়বিক দৌর্বল্য অজীর্ণতায় আমার দেহে যা কিছু গোল বাঁধিয়েছিল। সামনে ডায়াবেটিস হয়েছিল, আনট্রিটেড ডায়াবেটিস। তখন তো কোনো ওষুধ ছিল না, তো তখন আমেরিকায় সবেমাত্র ম্যাগনেট থেরাপি এসছে। দুটো ম্যাগনেটকে ঘষে বুকের ওপর রাখা হয়, তাতে মনে হয় প্যানক্রিয়াস ঠিক করে কাজ করবে। ডায়াবেটিস যে প্যানক্রিয়াস বিগড়ানোর কারণ, সেইটা কিন্তু তখন বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন, কিন্তু কীভাবে প্যানক্রিয়াসটাকে ঠিক চালু করতে হবে সেটা তারা জানতেন না। তো স্বামীজি সেই বলছেন যে সেই চৌম্বক, এতে এই চিঠিতে যেমন লিখছেন, আবার আরেকটা চিঠি লিখছেন, কিছুই হলো না, মাঝখান থেকে বুকের ছাল চামড়া যাওয়ার জোগাড়। মোট কথা এখন আমি বেশ ভালোই আছি। আমার শরীরের কোনো যন্ত্রই কোনো কালেই বিগড়ায়নি। স্নায়বিক দৌর্বল্য অজীর্ণতাই আমার দেহে যা কিছু গোল বাঁধিয়েছিল। এখন ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট নতুন এসছে, তাতে বলছেন যে ডায়াবেটিস হলে প্রথম অ্যাফেক্টেড হয় নার্ভ, প্রথম, যে কারণে ডায়াবেটিক পেশেন্টদের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল থাকে, নার্ভটা উইক হয়ে যায় বলে। দ্বিতীয় কথা, আমি সম্প্রতি দেখছি এখন ট্রিটমেন্ট আসছে যে ডায়াবেটিসে ইনসুলিন দিয়ে কোনো কাজ হবে না, লিভারের ট্রিটমেন্ট করতে হবে। লিভারই নাকি প্যানক্রিয়াসটার 12টা বাজায়। তাই লিভারটা ঠিক হয়ে গেলে প্যানক্রিয়াসও ঠিক হয়ে আবার ইনসুলিনটাকে অরিজিনালি যেরকম সে আইলেটস অফ ল্যাঙ্গারের ইনসুলিন পাম্প করতো সেটা হবে। স্বামীর সময় কিছুই ছিল না। স্বামীজি যদি ইনসুলিন নিয়ে বেঁচে থাকতে পারতেন, এর নিয়ে দুরকম মত আছে, যে স্বামী যদি অনেক বছর বাঁচতেন তাহলে স্বামীজির কী হতো। কেউ কেউ বলেন ভারতবর্ষ অনেক কিছু পেতে পারত, কেউ কেউ বলেন পেতে পারতো না। তিনি যা দেবার সেটা দিয়েছিলেন। এইবার স্বামীজিকে রাখলে স্বামীজির অন্যান্য সমস্যা হতো। যেমন আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখি, রবীন্দ্রনাথ বহু ক্ষেত্রে খুব রিজার্ভেশন ছিল তার, অনেক বিষয়। নাটকের রিজার্ভেশন ছিল, নাটকে মহিলা অভিনয় করা। শিশির ভাদুরী বলেছিলেন যে যদি রবীন্দ্রনাথ ব্রাহ্ম না হতেন তাহলে কলকাতাতেই ন্যাশনাল থিয়েটার হতে পারত, এবং ব্রডওয়ের থেকে, আমেরিকার থেকে ভালো থিয়েটার এখানে হতো, কারণ এখানে নটনটিরা অসম্ভব তাদের ক্ষমতা নিয়ে জন্মেছে, তাদের স্বাভাবিক ক্ষমতা ছিল অভিনয়। শিশির ভাদুরীর বিখ্যাত লেখা আছে এর ওপর, যে ব্রডওয়ে আমরা ভারতবর্ষে তৈরি করে ফেলতে পারতাম যদি রবীন্দ্রনাথ এবং বিধানচন্দ্র রায় দুজনে ব্রাহ্ম না হতেন। যেহেতু রবীন্দ্রনাথ আপত্তি করেছিলেন, তাই বিধানচন্দ্র সেটাকে সমর্থন করেননি। এটি আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের শেষ অবধি ইগোটা এসে কাজ করে। তাই বিবেকানন্দ বলছেন বারবার যে একটা বড় গাছ থাকলে ছোট গাছ বাড়তে পারে না, তাই নিজেকে সরিয়ে নিতে হবে, নাহলে কেউ কাজ করতে পারবে না, সকলেই আমার ওপর, সবই দাদার ভরসা। তো ভারতবর্ষে দাদার ভরসাটাই বড় সাংঘাতিক। স্বামীজি সেই কথা লিখেছেন। এখন যে কথাটি ইংরেজিতে বলা হয় এক্সটেন্ডেড চাইল্ডহুড, স্বামীজি সেই একই কথা লিখেছেন বর্ধিত শৈশব তার বর্তমান ভারত গ্রন্থে। আমরা যখন কোনো মানুষকে খুব প্রোটেকশন দিয়ে বড় করি, তার মধ্যে আর বড়ত্ব আসে না। সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা, সঞ্জীব চট্টোপাধ্যায় লিখলেন যে 98 বছরের বৃদ্ধ পিতা, তার শরীর চলে যাচ্ছে। তো তিনি বলছেন যে আমার তো মরতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার খোকাকে নিয়ে বড় চিন্তা। খোকার কি দেখবে, খোকা তখন রিটায়ার করে গেছে, 75 বছর বয়স, খোকার কি হবে এই ভেবে আমি আকুল হয়ে যাচ্ছি। তো আমরা সেই খোকাই থাকি। রবীন্দ্রনাথ বলছেন রেখেছো বাঙালি করে মানুষ করনি। তো বিবেকানন্দ সেই রকম বলছেন। এখন আমি রোজ খাবারের আগে বা পরে কোনো সময় হোক মাইলের পর মাইল বেরিয়ে আসি। আমি বেশ ভালো আছি, আর আমার দৃঢ় বিশ্বাস ভালোই থাকবো। স্বামীজি মায়াবতীতে তো একবার গিয়েছিলেন, অনেকখানি ঘোড়ায় চড়তেন, এবং তখনই বলেছিলেন যে সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়ে তাই। হয় আমি রৌদ্র বিষণ্ণে অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকতশায়ী। খাবার আগে বা পরে অনেকখানি হাঁটছি। এই সাহেবদের কথা যে আফটার সাপার ওয়াকে মাইল, তো স্বামীজি সে হাঁটতেন প্রচুর। হাঁটলে ডায়াবেটিস শরীর ঠিক থাকে, স্বামীজিকে বলা হয়েছিল। স্বামীজি তখন তো সেই মা আলমোড়া থেকেও লিখেছিলেন, দেখ কেমন ডাম্বেল কুশি, অনেকখানি হাঁটি, এখন কুস্তিগিরের মতো চেহারা হয়েছে। এখন চাকা ঘুরছে, মা সেই চাকা ঘোরাচ্ছেন। তার কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন তিনি আমায় যেতে দিচ্ছেন না, এটাই হচ্ছে রহস্য।
এই আবার সেই স্বামীজি নিজের দিকে চলে গেছেন। যে বললাম না একবার, আপনারা তো জানেন, বারবার বলেছি, 1901 সালে যখন পূর্ববঙ্গ থেকে ফিরে আসেন তখন শরীর ভীষণ খারাপ হয় এবং স্বামী ব্রহ্মানন্দজি শিষ্যকে বলেন, তুই একটু স্বামীজিকে বল বিশ্রাম নেওয়ার জন্যে। যখন শিষ্য স্বামীজিকে বলেন যে আপনি বিশ্রাম নিন স্বামীজি, স্বামীজি উত্তরে বলেন, তিনি যাকে কালী বলতেন এই শরীরের মধ্যে ঢুকে গেছে, আমাকে কাজ করিয়ে নিয়ে বেড়ায়, আমাকে থির হয়ে বসতে দেয় না। এবং এখানেই বলছেন মা চাকা ঘোরাচ্ছেন, তাই তিনি আমাকে বসে থাকতে দেবেন না। এই মা মানে বিশ্ব চরাচর। আমরা তো পার্সোনাল গডে বিশ্বাস করি, আমরা মনে করি মা মানে বুঝি মা কালী। মা কালী নয়, বিশ্ব চরাচর। তার কাজ যতদিন না শেষ হচ্ছে ততদিন তিনি আমায় যেতে দিচ্ছেন না। এটি হচ্ছে রহস্য। শ্রীরামকৃষ্ণ যেদিন স্বামীজি ধ্যানে ডুবে যান কাশীপুর উদ্যান বাটিতে, বলেছিলেন দেখে নিক না, 3 দিন সেই অবস্থায় ছিলেন, বললেন দেখে নিক, তারপর বললেন সব চাবি বন্ধ করে দিলাম, যখন প্রয়োজন হবে তখন চাবিটা খুলে দেবো। এই যে কাজ, আসলে রামকৃষ্ণ মিশনের যে কাজ, এটা আমরা এখনও কিচ্ছু বুঝি না। আমরা মনে করি রামকৃষ্ণ মিশন মানে কয়েকটা স্কুল, একটা ব্রিজ, কয়েকটা দুর্ভিক্ষে কাজ করা, কয়েকটা কলেজ বানানো। এটা কাজ নয়। এইটা রামকৃষ্ণ মিশনের একটা সারফেস ওয়ার্ক। রামকৃষ্ণ মিশনের আসল কাজ হচ্ছে মানুষের ভেতর থেকে পরিবর্তন ঘটানো, যে কাজটি নিয়মিতভাবে বাকচক্র করে যাচ্ছে। এই বাকচক্রের যে কাজ, এটা কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনের সবচেয়ে বড় কাজ। সুজিতদা অহংকার করতে বলেন, এগুলো অহংকার, এগুলো বলা ঠিক না, কিন্তু আমি হিস্টোরিক্যালি এটাকে দেখি। আমার মাস্টারমশাই অরিন্দম চক্রবর্তী বলেছিলেন একটা সাংঘাতিক কথা, যে বাকচক্রের একটা লাইব্রেরি ভ্যালু আছে। আমরা তো সবকটা আমাদের কাছে স্টকে আছে, ফলে কোনো মানুষ যদি সেই স্টক খুঁজতে শুরু করেন, দেখবেন ধরে ধরে বিবেকানন্দ পড়ানো হয়েছে। আমরা স্বামীর সংবাদ পড়েছি, স্বামীজির মা ভাই বোনদের নিয়ে বলেছি, আমরা খুব মন দিয়ে স্বামীজি যে শিষ্য তাদের আলোচনা করেছি, চিঠিপত্রগুলো ধরে ধরে বছর বছর ধরে করেছি, ইয়ার ওয়াইজ করা। এইটাই হচ্ছে আসল রামকৃষ্ণ মিশনের কাজ। রামকৃষ্ণ মিশনের কাজ কিন্তু কয়েকটা হাসপাতাল তৈরি করা নয়। গালভিন বেকারলেজ, আমি একটা বক্তৃতায় বলেছিলাম, কয়েকজন অশিক্ষিত ভক্ত প্রভানন্দজিকে গিয়ে বলেছিলেন যে তরুণ বলেছে রামকৃষ্ণ মিশন থাকবে না। মহারাজ আমাদের দেখে বললেন, তুমি নাকি বলেছো হয়ে এই কথাটা? না মহারাজ, আপনাকে যেগুলো বলেছে সেগুলো অশিক্ষিত, কিচ্ছু জানে না। গালভিন বেকারলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটির হিস্ট্রির মাস্টারমশাই, তার একটা বই আছে স্বামী বিবেকানন্দের ওপর, তা একটা চ্যাপ্টার আছে বিবেকানন্দস লিগেসি অফ সার্ভিস। সেইখানে তিনি বলছেন রামকৃষ্ণ মিশন যদি মনে করে যে কয়েকটা স্কুল করব, অনাথ আশ্রম করব, হাসপাতাল করব, রাস্তা করব, তাহলে এই আন্দোলনের বয়স বড়জোর 100 থেকে 150 বছর। মানুষের মধ্যে যে অন্তরের বুভুক্ষা, বিভিন্ন ধর্মের মধ্যে যে হানাহানি, এক ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে হানাহানি, রামকৃষ্ণ মিশন সেটি যদি কমাবার চেষ্টা করে, তাহলে এই আন্দোলনের বয়স 2.5 থেকে 3000 বছর। সেই তাঁরা শেষটা শোনেননি, প্রথমটা গিয়ে মহারাজকে বলে দিয়েছিলেন, কারণ তারা নিজেরা পড়েননি। গালভিন বেকারলেজের নামই তারা জানেন না। স্বামীজি নিজে বলছেন, ঠাকুরের ভরশাস্তি বেলুড় মঠে রেখে, এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। মানুষ যে ভেতর থেকে পাল্টে যায়, এটাই তো রামকৃষ্ণ বিবেকানন্দের এক্সপেরিমেন্ট। ঠাকুরের এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্টটা হচ্ছে যে অ্যানিমাল ম্যান ক্যান বি কনভার্টেড ইন্টু গডম্যান। গডম্যান মানে তার 10টা হাত হবে না, গডম্যান মানে সে সিম্প্যাথেটিক হবে, গডম্যান মানে সে ইমোশনালি স্ট্রং হবে, গডম্যান মানে সে সিনসিয়ার হবে, এবং হি উইল ওয়ার্ক ফর দি ডেভেলপমেন্ট অ্যান্ড আপলিফ্ট অফ আদার্স। এইটা হচ্ছে গডম্যানের ডেফিনেশান। ফলে রামকৃষ্ণ মিশনের এখন যে কাজ দেখছেন, এই কাজ সবেমাত্র শুরু হয়েছে। তাহলে বলতে পারেন যে কাজ কোন দিকে যাচ্ছে? এই যে ব্যাপক যুব সম্মেলন হচ্ছে, এই যে ভাব প্রচারের সঙ্গে যুবকদের মধ্যে প্রচার করা হচ্ছে, যদি এর 1% কাজে আসে, তাহলেই দেশটা ঘুরে যাবে। 1%, তার বেশি ঘুরতে হবে না। ধরুন এখান থেকে পাশ করা সবাই কি সাধু হবেন? হবেন না। কি হবে? আমি অন্তত এখনই 10 জন ডাক্তারের নাম বলতে পারি, যারা ইয়াং ডাক্তার, যারা রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, যারা নিজেদের ফিল্ডে অত্যন্ত বড় মাপের কাজ করে চলেছেন, এবং তারা কেউ প্রাইভেট প্র্যাকটিস করেন না।
তারা স্বামী স্ত্রী দুজনে ডাক্তার, তারা মনে করেন এই টাকাতেই যা উপার্জন করে সেটাই ঠিক, আর দরকার নেই পয়সার। ফলে তারা নিরলস সেবা করে যাচ্ছেন। তারা সরকারের হাসপাতালের কোয়ার্টারে থাকেন এবং নিয়মিত বিবেকানন্দ চর্চা করেন। এই একটা দিক, এটা এই আন্দোলনের একটা ফল। বি কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা নানা রকম সেবা কাজ করে। এইখানকার ছাত্র ছিলেন আমাদের চিরঞ্জীব মহারাজ, সন্ন্যাস নামটা মনে করতে পারবো না, তিনি সঙ্গ থেকে চলে গেছেন। অনির্বাণ বিভাগীয় প্রধান ছিলেন। এরা উত্তর 24 পরগনায় এটি বিদেশির ফান্ডিংয়ে আর্সেনিক কন্ট্রোল শুরু করেছিলেন। আমি সেখানে গিয়ে বড় করে লিখেছিলাম, আমি গিয়েও ছিলাম, দেখেছিলাম, লিখেছিলাম। এবং সেই গ্রামে এত কনসাস গ্রামের লোকজন যে টিউবওয়েলটা আর্সেনিক ফ্রি টিউবওয়েল সেটা মেনটেন করতে হবে, তাই জন্যে তারা দিন পিছু 1 টাকা করে নিতেন। গ্রামের ধরুন 200 লোক আছেন, তাই 200 টাকা দিনে উপার্জন হতো। সেই উপার্জন দিয়ে ওরা টিউবওয়েলটাকে মেনটেন করতেন। এবং অসাধারণ ছিল তাদের একটা খাতা, কার্ড, সেই কার্ডে তারা যে টাকা জমা দিয়েছেন সেটা প্রত্যেকদিন সই করতেন, লিখতেন। ফলে এইভাবেই তো রামকৃষ্ণ মিশনের নানা রকম কাজ হচ্ছে। কত ডাক্তার, রামকৃষ্ণ মিশনের 4 জন সন্ন্যাসী তারা সঙ্গ ছেড়ে চলে গেছেন, তারা মধ্যপ্রদেশে চোখের হাসপাতাল খুলেছেন। নানাভাবে কাজ হচ্ছে। স্বামী লোকেশানন্দজি নামে ভারতী বক্সী, ডক্টর ভারতী বক্সী এবং রঞ্জনা সেনগুপ্ত, এরা পাড়াতে, পুরুলিয়ার পাড়া, একটি পিছিয়ে পড়া অঞ্চল, সেখানে লোকেশ্বরানন্দ আই সেন্টার খুলেছেন। এবং সেই আই সেন্টারে পূর্ব ভারতের সবচেয়ে বড় চোখের চিকিৎসা হয়। নেহাত পাড়া অত দূর বলে লোকে যায় না, এবং একদম মডার্ন গ্যাজেটস তাদের রয়েছে। কৌশিক বসু, বিখ্যাত ইকোনমিস্ট, তিনি এদের চিফ অ্যাডভাইসার। এবং এরা বিদেশ থেকে অনেক টাকা নিয়ে আসছেন এবং মানুষের সেবা করছেন নিয়মিত। এগুলো তো রামকৃষ্ণ মিশনের কাজ। স্বামীজি যেদিন বেলুড় মঠ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, সেন স্বামী শিবানন্দজি নিজে মাটি দিয়েছিলেন, দিয়ে কিরণ শঙ্কর দত্তকে বলেছিলেন, কিরণবাবু আপনিও মাটিটা দিন, কারণ এই আন্দোলনটা গৃহী এবং সাধু দুজনেরই আন্দোলন। আমরা তো এটা ভুলে যাই যে গিরিশচন্দ্র ঘোষ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, ভাইস প্রেসিডেন্ট গিরিশচন্দ্র ঘোষ, এটা ভুলে গেলে চলবে না। ফলে এই যৌথ এবং সেটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন আস্তে আস্তে মানুষের জীবন গতি পাল্টে দেবে। এবং মার কাজ হচ্ছে সেইটা। ঠাকুর কিন্তু একটা মিশন হবে, তাদের সমাজসেবা হবে, সেটার জন্য আসেননি। সমাজসেবাটা কি আত্মান ও মোক্ষার্থম জগৎ দিতে আছে। আমি মুক্তি লাভ করবো, কিসের থেকে মুক্তি? অক্ষমতা থেকে মুক্তি, সীমাবদ্ধতা থেকে মুক্তি, ত্রুটি থেকে মুক্তি। সেবা করলে কি হয়? আপনি যখন চোখের সামনে কোনো দুর্ভাগ্য তাড়িত মানুষকে দেখেন, তাহলে প্রথম চলে যায় নিজের অহংকার। নিবেদিতার একটি অসাধারণ লেখা আছে ধর্ম অ্যান্ড রিলিজনে, যে সন্ন্যাসী মানে গেরুয়া পোশাক পরা নয়, সন্ন্যাসী মানে ভেতর থেকে আনসেলফিশ লাভ। নিবেদিতার বলছেন এক জায়গায় যে আনসেলফিশনেস ইজ দি থান্ডারবোল্ট, এবং যারা আনসেলফিশ হয় সেই শক্তিটাই ঈশ্বরের নানা কাজে লাগে। সো আনসেলফিশনেস ইজ দ্য থান্ডারবোল্ট। এই যে নিঃস্বার্থ হওয়া, এটি হচ্ছে শেষ কথা। বাসনা যায় কি করে? বুদ্ধদেব তো দেখলেন যে তার দ্বাদশ নিদানে বললেন যে বাসনাই হচ্ছে কারণ বারবার পৃথিবীতে ফিরে আসার, কিন্তু এই বাসনা শূন্য মন কিভাবে করব, সেই কথা বুদ্ধদেব সেই অর্থে বললেন না। গীতায় শ্রী ভগবান কর্মশ্লোক সম্বন্ধে নানা কথা বললেন, স্বামীজি হাতে কলমে লিখিয়ে দিলেন। সেই বৈষ্ণব দর্শন আলোচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বৈষ্ণবরা বলেন নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। তারপর নিজেই একটা তার দেহের মধ্যে পরিবর্তন এলো, বললেন দয়া, তুই কি দয়া করবি কীটানকির, বল শিবজ্ঞানে জীবসেবা। স্বামী শারদানন্দজি তার রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখলেন যে ঘর মধ্যে কতটি শুনিল সবাই, বুঝিল কেবল নরেন্দ্রনাথ, এবং বলিল ঈশ্বর যদি কোনো দিন দেন তবে তিনি এই কথা জগতে প্রচার করিবেন। এই যে সেবার মধ্যে দিয়ে আত্মোপলব্ধি, আমি বারবার দুজনের কথা বলি, আমরা বাকচক্রেও আলোচনা করেছি, স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশ্চয়ানন্দ, এরা দুজনে কঙ্খলে সেবাশ্রম তৈরি করেছিলেন। এবং কঙ্খলে সেবাশ্রম তৈরি করাতে তার মধ্যে যখন তারা সেবা করে যাচ্ছেন মানুষের, বিশেষ করে যারা তীর্থে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তখন স্থানীয় সাধুরা এদের ভাঙি সাধু বলতেন। সাধু কোথায় জবদান করবে, তারা অসুস্থ মানুষের মলমূত্র পরিষ্কার করতেন,
পরে তাদের গ্রহণ করা হয়, তাদের সম্বর্ধনা জানানো হয় এবং তারা সেই সমাজের মধ্যে মিশে যান। গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুস, সেখানে লিখছেন, সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড অ্যাজ এ লেজিটিমেট অ্যান্ড ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ অফ অ্যাসেটিক অ্যান্ড মোনাস্টিক লাইফ। এই যে সাধু জীবনের সমাজসেবা একটা অঙ্গ হয়ে দাঁড়িয়ে, যেটা পরিবর্তন। কারণ স্বামীজির কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে স্বামীজি বলছেন ভারতবর্ষ পথ দেখাবে জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয়, প্রেমের পতাকা নিয়ে। স্বামীজি তার কলকাতা বক্তৃতায় বলেছিলেন, উই মাস্ট গো আউট, শো লাইফ, অর ফেস্টার, ডিগ্রেড অ্যান্ড ডাই, নাথিং শর্ট অফ দিস ইজ মাই আইডিয়াল। এবং যেহেতু আমাদের বৈদিক দর্শনে ঈশ্বরের কোনো স্থান নেই, মূর্তির কোনো স্থান নেই, পুজোর কোনো স্থান নেই, তাই একের পর এক তরুণ প্রজন্ম আকর্ষিত হচ্ছে। আকর্ষিত কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে তারা বুঝতে পারছে যে বেদান্তই হচ্ছে আগামী দিনের ধর্ম। স্বামীজি তার চিঠিতে লিখেছিলেন সরফরাজ হোসেনকে, এমন একটা দিন আমি চাই যে বাইবেলও নেই, কোরআনও নেই, গীতাও নেই, কিন্তু সব কিছুর মূলটা আছে। তার স্বামীজি তার যে শিকাগোর শেষ বক্তৃতায় একই তো কথা বলেছিলেন, আর সিরিজ পুট ইন দ্য গ্রাউন্ড অ্যান্ড আর্থ অ্যান্ড ওয়াটার অ্যান্ড এয়ার আর প্লেসড অ্যারাউন্ড ইট, ডাজ দ্য সিড বিকাম দি আর্থ অর এয়ার অর ওয়াটার? নো, ইট গ্রোজ ইন্টু এ প্লান্ট, ইট অ্যাসিমিলেটস দ্য প্লান্ট সাবস্টেন্স and grows into a plant. Similarly is the case with religion. A Hindu is not to become a Buddhist or a Christian, not a Christian or a Buddhist is to become a Hindu. Each must preserve its own individuality and grow according to its own law of growth. এই তো তার 19শে সেপ্টেম্বরের শেষ বক্তৃতার বিষয়। এবং 19শে সেপ্টেম্বরের বক্তৃতার বিষয় হচ্ছে, the Hindu does not want to live upon words and theories. He must see God, and that alone can destroy all doubts. So the best proof a Hindu sage gives about the soul and about God is, I have seen the soul and I have seen God. এই যে আমি দেখেছি, আমি ঈশ্বরকে দেখেছি, এইটা একটা বড় জিনিস। সেইখানে স্বামীজি বলছেন, a man may believe in all the churches in the world, he may carry on his head all the sacred books ever written, he may baptize himself in all the rivers of the earth, but if he has no perception of God, I shall class him with the rankest atheist. Perception of God মানে ওই সেই কথা, স্বামীজি বুঝতে গেলে একটা কথা মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। স্বামীজি দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরে আসছেন রুবাটিনি স্টিমারে, সাথে এক পাদ্রির সঙ্গে দেখা। এই পাদ্রিটি স্বামীজিকে 1893 সালে শিকাগোয় বক্তৃতা দিতে শুনেছিলেন। বললেন, তুমি আমাদের দেশে কেন গিয়েছিলে? স্বামীজি বললেন, ধর্ম প্রচার করতে। স্বামীজি বলছেন, তুমি আমাদের দেশে কেন যাচ্ছ? সে বললেন, আমি ধর্ম প্রচার করতে। তারপর দুজনে বন্ধু হয়ে গেলেন। যখন বম্বে পোর্ট চলে আসছে, স্বামীজির মধ্যে একটা পরিবর্তন হয়, তিনি সমাধির মধ্যে ডুবে যান। তার আগে সেই লোকটিকে বলছেন, রিমেম্বার ওয়ান থিং, দ্য হিন্দুস মে টক অ্যাবাউট হিন্দুইজম, দ্য ক্রিশ্চিয়ানস মে টক অ্যাবাউট ক্রিশ্চিয়ানিটি, রিমেম্বার ওয়ান থিং, ইউ অ্যান্ড আই আর ওয়ান। এটাই হচ্ছে বিবেকানন্দ রামকৃষ্ণ দর্শনের শেষ কথা, যে তুমি এবং আমি স্বরূপত এক, পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র তুমি নয় আমি। এইটি রামকৃষ্ণ মিশন শেষ অবধি মানুষকে শোনাচ্ছে। কিন্তু সেবার মধ্যে দিয়ে, স্কুল চালনার মধ্যে দিয়ে, কলেজ চালনার মধ্যে দিয়ে, এবং আমরা মনে করছি এটাই বুঝি রামকৃষ্ণ মিশনের একমাত্র কাজ। আসল কাজ হচ্ছে মনোজগতে পরিবর্তন নিয়ে আসা, এবং যেহেতু সেটা এভলিউশনারি প্রসেস, তাই অনেক সময় লাগে। স্কুল কলেজ, ধরুন নরেন্দ্রপুরে যারা পড়ে, তাদের 1% কিন্তু বিবেকানন্দ পড়ে না, কিন্তু রেজাল্টটা চমৎকার হবে। এখান থেকে আমার ছেলে পাশ করলে খুব ভালো রেজাল্ট করবে, এই চমৎকার চাকরি পাবে, বড় হবে, বিদেশে গিয়ে থাকবে ইত্যাদি। এটা শুরু হচ্ছে। তো দেখবেন একটা সময় আসবে যখন সমাজের বাড়ির লোকে জ্বলতে শুরু করবে, অবিশ্বাস এমনভাবে ঢুকে যাবে। এখনও তো আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান, স্বাধীনতার আগে জন্মেছেন, তাদের জীবন দর্শন কিন্তু সমাজটাকে এখনও চালাচ্ছে। যখন 70 দশকে ছেলে মেয়েদের হাতে সমাজ গিয়ে পড়বে, যখন তারাই আস্তে আস্তে বাবা হবেন, দাদু হবেন ইত্যাদি, তখন তাদের বলার কিছু থাকবে না। যে বলার কিছু থাকবে না,
তখন তারা ইতিহাস খুঁজতে বাধ্য হবেন, এবং বাধ্য হবেন এমন কোনো একটা দর্শনের কাছে এসে পৌঁছতে যে দর্শন তাদের মনে আনন্দ দেয়, যে দর্শন বলে যে মনের দরজাটা খুলে দাও। কিছুদিন আগে আমি একটা বড় হাউসিং কমপ্লেক্সে গিয়েছিলাম, 13 তলা 14 তলার টাওয়ার। আমার মনে হলো আমরা মৃত্যুপুরীতে এসে পৌঁছেছি। সিকিউরিটিটা দরজা খুলে দিলেন, ডান দিক বাঁ দিক দিয়ে গাড়িটা গেল, এমনভাবে সাজানো লবি, মনে হলো 5 স্টার হোটেলে এসেছি। কিন্তু এই যে কৃত্রিমতা, এই কৃত্রিমতা শেষ অবধি গলায় ফাঁসের মতন হয়ে অ্যালবাট্রস হয়ে যাবে, এবং তারা সেদিন শান্তি খুঁজবেন। যেদিন শান্তি খুঁজবেন সেদিন তারা রামকৃষ্ণ বিবেকানন্দের দরবারে এসে পৌঁছবেন, কারণ এখানে বহির্ভূত কথাটি অনুবাদযোগ্য নয়। I am coming from a religion in whose sacred language is Sanskrit. The word exclusion is untranslatable. Exclusion is untranslatable. This is the philosophy of tomorrow. This is the philosophy of the future world. এবং তখনই দেখবেন নতুনভাবে এই আন্দোলনটা গতি পাচ্ছে। বিবেকানন্দের কাজ ছিল সেই আন্দোলনটাকে প্রতিষ্ঠা করে যাওয়া। তাই তিনি বলছেন যে মা চাকা ঘোরাচ্ছেন, এবং যতদিন না সেটা হচ্ছে আমাকে কাজ করে যেতেই হবে। এই অসুস্থ শরীরে হাঁটছি, খাওয়ার পর হাঁটছি, তারপর ওই বুকে ম্যাগনেট থেরাপি, সব কথা। কিন্তু বিবেকানন্দ যা দিয়ে গেলেন, বিনয় সরকার বলেছিলেন এক রামকৃষ্ণ জন্মিয়ে পৃথিবীকে আগামী 3000 বছরের জন্য বন্ধা করে চলে গেলেন। কি দিয়ে গেলেন রামকৃষ্ণ? যে সমন্বয়, সিনথেসিস ইজ লাইফ, ফিলোসফিক্যাল সিনথেসিস নয়, লাইফে সিনথেসিস নিয়ে আসা। সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এটাই হবে আগামী দিনের দর্শন, কোনো তাতে সন্দেহ নেই কারুর। তার মর্মধ্বনি শোনা যাচ্ছে। এই যে এখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়, কবে ঠাকুর বলে গেছেন যে এক পক্ষে কোনো পাখি উঠতে পারে না, তার দুটো ডানার প্রয়োজন হয়। তখন বারবার বলে গেছেন, স্বামীজি বলছেন বারবার নারী শিক্ষার কথা। কবে বলে গেছেন? কেন বলছেন? কারণ সমাজটা একদিন সত্যকে ঘিরে বড় হবে। সত্যকে ঘিরে মানে ইনফরমেশান আসবে সমাজে। এখন যেমন ইনফরমেশান, আপনি কলকাতায় বসে বাকচক্র বলছেন, জার্মানি থেকে একজন বলছেন সুজিতবাবুর জামার বোতাম খোলা কেন। এই হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট। দিস ইজ ট্রুথ। আগে কেউ জানতে পারতো না। আগে আমেরিকায় কি হচ্ছে, ইংল্যান্ডে কী হচ্ছে কেউ জানতেই পারতো না। এখন নিমেষের মধ্যে খবর চলে যায়। আমরা জানি না এই বাকচক্র পরে আমেরিকার কেউ দেখেন কি না, আমরা জানি না। এই যে ক্লাউডে চলে যায়, তো ক্লাউড থেকে কবে কে দেখবে কেউ জানে না, কেউ জানে না, জানা সম্ভব নয়। আপনি কি ভাবছেন যে আমরা যে বলে দিলাম এইটুকুনি লোকে দেখলো? না, হয়তো বহুদিন পরে কেউ একজন অন্যান্য ইউরোপের কোনো একটা দেশে বসে দেখলো। এবং তখন এই পরিবর্তনটা সমাজকে ঋদ্ধ করবে, এবং ভারতবর্ষ যে জেগে উঠবে চৈতন্যের শক্তিতে। তাই তো একটা লোককে স্যাক্রিফাইস করতে হয়। বিবেকানন্দ সেই একটা লোক। পেঙ্গুইনরা অদ্ভুতভাবে জীবনযাপন করে। পেঙ্গুইনরা সবচেয়ে সংঘবদ্ধ জীব। আগে বলো তো পিঁপড়েরা সবচেয়ে সংঘবদ্ধ জীব, এখন বলা হচ্ছে পেঙ্গুইনরা। এবার ঠান্ডা নদীটা পার হতে হবে, কি করবে পেঙ্গুইন? দাঁড়িয়ে রয়েছে, শয়ে শয়ে পেঙ্গুইন দাঁড়িয়ে আছে। নদীটা কতটা ঠান্ডা, কতটা গভীর বুঝতে পারছে না। একটি পেঙ্গুইন লাফিয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু তার মারা যাওয়াটা দেখে বাকি পেঙ্গুইনরা ঠিক করে নদীটা পার হবে না হবে না। এটাই হচ্ছে পেঙ্গুইনদের ফিলোসফি অফ লাইফ, যে থ্রু স্যাক্রিফাইস দি আদার পেঙ্গুইনস আর সেভড অ্যান্ড সিকিউরড। তো আমাদের ভারতবর্ষ তাই, তাকে তো বাঁচতে হবে। এই ধাবমান সভ্যতা, ভয় হয় পাঁচই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহুকাল আর্জিত রত্নরাজি না ভাসিয়া যায়। ভয় হয় ভারতবর্ষ না ঐহি ভোগলাভের রণভূমিতে পরিণত হয়। ভয় হয় এই অসম্ভব অবাস্তব এই অসম্ভব অবাস্তব ভাবকে অনুকরণ করিতে গিয়া ভারতবর্ষ নেই তো নষ্ট স্ততভ্রষ্ট হইয়া পড়ে। ফলে একটা লোককে এগিয়ে আসতে হয়েছিল স্যাক্রিফাইস করার জন্যে। শঙ্করীবাবু বলছেন যে জিজাস চলেছেন, তার পিঠে ক্রুশ তিনি আর টানতে পারছেন না। তখন তিনি পিটারের দিকে তাকিয়েছিলেন। পিটার সেই রক্তাক্ত অবস্থায় ক্রুশটিকে নিজের কাঁধে নিয়ে নেন। বলছেন বিবেকানন্দ সেই মানবতার ক্রুশ আমাদের কাঁধে অর্পণ করে দিয়ে গেছেন, এবং আমাদের কাজ হচ্ছে সেই মানবতার ক্রুশটিকে টেনে নিয়ে যাওয়া। আমরা যে বাকচক্র দিয়ে শুরু করেছি, দেখবেন আমরা কেউ সেদিন থাকবো না, কিন্তু বিবেকানন্দ ঘরে ঘরের মতো অনুষ্ঠান
মানুষের ভেতর আলো জ্বালাবে। কারণ মানুষের পড়বার কোনো সময় নেই, কিন্তু শোনবার প্রচুর সময় আছে। আপনি তখন না শুনলেও পরে শুনতে পারেন, কিন্তু পড়াটা তখন না পড়লে আর পরে পড়তে পারবেন না। এই যে শুনবে মানুষ, শোনায় সবচেয়ে বেশি হয় পরিবর্তন হয়। ঠাকুর বলছেন যে পড়েছি কম কিন্তু শুনেছি প্রচুর। শোনাকে বলা হয় শব্দ ব্রহ্ম। কোন শব্দটা কার কী কাজে লাগবে, কোন শব্দটা কার কীভাবে প্রাণিত করবে, কোন শব্দটা কার জীবনে পরিবর্তন এনে দেবে, সেটা আমরা জানি না। এই পরিবর্তনে রামকৃষ্ণ আন্দোলন বিশ্বাস করে। তাই জন্যে ক্রিস্টোফার ইশারুড স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ভূমিকায় বলেছেন যে আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন। কারণ মানুষের যন্ত্রণাকে এই আন্দোলন অনুভব করার চেষ্টা করেছে, লাঘব করার চেষ্টা করেছে। স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন এ হিউম্যান লাইফ so that it can solve the varying problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught among us, and not for them in 2000 years ago. And Ramakrishna movement is responsible for spreading of his gospel among us. For this, it must be regarded as the most important of all the existing religious movements of our time, no matter how large or important or venerable the others may be. এই জন্য শ্রেষ্ঠ আন্দোলন। বিবেকানন্দ বলছেন মা সেই কাজটি করেছেন এবং আমায় কাজ করে যেতে হবে। মা চেয়েছেন পৃথিবীটা সুন্দর হোক, মা চেয়েছেন মানুষ উন্নত মনের মানুষ হোক, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মানুষ হোক, এবং সেই জন্যই বিবেকানন্দ তার জীবনকে উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ যখন বিবেকানন্দের মূল্যায়ন করেছেন ভারতী পত্রিকায়, তিনি বলেছেন অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নহে। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। পরে দীনেশচন্দ্র সেনকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে পূব পশ্চিমের সমন্বয়ের এই যে অপূর্ব আদর্শ না পড়লে বিশ্বাস করবেন না। বিবেকানন্দ সেটিই করেছেন এবং সেটাই ভারতবর্ষ, সেটাই হচ্ছে নতুন পৃথিবী, যে পৃথিবীতে সবাই আনন্দে থাকবে। রাসেল আইনস্টাইনের ভাষায় আমাদের প্রত্যেকের ভেতর একজন শিল্পী আছেন, সেই শিল্পীকে ছড়িয়ে দাও যাতে সে আনন্দের কথা বলতে পারে। There is an artist in every one of us. Let him loose to spread joy everywhere. আজকে এই অবধি রইল, সামনের দিন আবার আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।